হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ এবং অ্যাভারটাইজ এডুকেশন চ্যানেল সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওতে ক্লাস 10-এর জন্য একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি যেটাকে বলে। তো অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখো। আর অনেকেরই হয়তো অনেক কিউরিওসিটি থাকে বা এই ব্রাঞ্চটা বিষয়ে, আর এটা তোমরা নতুন জানতে পারবে ক্লাস 10-এর প্রথম ক্লাস 10 এবং ম্যাথমেটিক্সে তোমরা এই ত্রিকোণমিতি যে নতুন ধরনের যে ধারণাটা সেটার সঙ্গে পরিচিত হবে। তো অনেক মনের মধ্যে আগ্রহ বা কিউরিওসিটি জন্মাতে পারে। এবং আমরাও অনেক সময় ক্লাস 9 যখন পড়তাম তখন ক্লাস 10-এর এই টপিকটা বিষয়ে একটা আলাদা ধরনের ইন্টারেস্ট ছিল। সবসময় ভাবতাম সাইন থিটা কস থিটা এগুলো কি একটা মানে লিখে একটা আলাদা ধরনের একটা বা দেখে একটা আলাদা ধরনের ইন্টারেস্ট বা ফিলিং পাওয়া যেত। যাই হোক, চ্যানেল নিয়ে আসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ধরনের এডুকেশন টাইপের ভিডিও দেখার জন্য। আর যারা যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ওই গ্রুপে তোমরা বিভিন্ন ধরনের নোটস পিডিএফস পাবে। তো অবশ্যই জয়েন হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশানে কিংবা চ্যানেলের অ্যাবাউট পেজে সেখানে পেয়ে যাবে। তো অবশ্যই জয়েন হয়ে যাও। তো ভিডিওটা শুরু করা যাক। তো বেসিক্যালি ট্রিগোনোমেট্রি যেটা হয়, ট্রিগোনোমেট্রি মানে হচ্ছে তিনটে যে কোণ হয় একটা ত্রিভুজের। তো ত্রিভুজের তিনখানা কোণ হতে পারে, যে কোনো ত্রিভুজের হতে পারে সেটা। আর বেসিক্যালি ট্রিগোনোমেট্রি সমকোণী ত্রিভুজ, মানে এই যে সমকোণী ত্রিভুজ যেগুলো হয় ক্লাস 10-এর সিলেবাসের মধ্যে তোমরা সমকোণী বিভিন্ন ধরনের যে সমকোণী ত্রিভুজ হয়, এই যে বিভিন্ন ধরনের সমকোণী ত্রিভুজ, তো এইসব বিষয়ে তোমরা জানতে পারবে। এই ত্রিভুজে একটা কোণের সাপেক্ষে বাদ বাকি যে বাহুগুলোর যে অনুপাত, বা এই বাহুটা কত হলে আরেকটা বাহু, এই বাহুটা এত হলে আরেকটা বাহু কত হবে, বা এইটার দৈর্ঘ্য এত হলে এটার দৈর্ঘ্য কত হবে, বা এই কোণের সাথে এই কোণের যে সম্পর্ক। তো এইগুলোর যে এইসব যে ব্যাপারগুলো, এইসব ব্যাপারগুলো ট্রিগোনোমেট্রিতে মেন আলোচ্য বিষয়। এবং এই যে নতুন ম্যাথমেটিক্সের ব্রাঞ্চ বা শাখা, এই শাখাতে প্রধানত একটা ত্রিভুজের একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে বা অ্যাঙ্গেলের পার্সপেক্টিভে বিভিন্ন ধরনের পরিমাপগুলো করা, তার এটার নাম হচ্ছে ট্রিগোনোমেট্রি। আর এটা যেহেতু ত্রিভুজের উপর নির্ভরশীল, তার ত্রিভুজের তিনখানা কোণ হিসেবে এটা ট্রিগোনোমেট্রি বলা হয়, ত্রিকোণমিতি এটাকে বলে। তো আমরা বেসিক্যালি সমকোণী ত্রিভুজের উপরে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবো কিরকম। তো দেখো, প্রথমে আমি সমকোণী ত্রিভুজের ব্যাপারে একটা বেসিক আইডিয়া দিয়ে দিই। তো সমকোণী ত্রিভুজ হচ্ছে সেসব ত্রিভুজকে বলে যেগুলো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, এরকম ধরনের যেগুলো হয় এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর বাদ বাকি দুটো অ্যাঙ্গেল থাকে, এরকম দুটো অ্যাঙ্গেল থাকে। তার মধ্যে ত্রিকোণমিতির মধ্যে আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে যে যেই কোণটার সাপেক্ষে তুমি বলবে সেই কোণটাকে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে, সেই কোণটার সাপেক্ষেই তোমাকে সবকিছু ধরতে হবে। যেমন যদি এটা যদি 90 ডিগ্রি হয়, এর মধ্যে দুটো কোণ থাকবে। এবারে ধরা যাক এটা একটা থিটা, এই কোণটা হচ্ছে থিটা, নাম দিলাম, মানে এটা একটা নাম জাস্ট এমনি। তো এইটা হচ্ছে অতিভুজ, ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, মানে যে কোনো সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাকে অতিভুজ বলে, তোমরা অনেকেই জানো। আর মানে হাইপোটেনিউস বলে এটাকে ইংলিশে। আর এটা হচ্ছে যেটা সেই কোণটার বিপরীত বাহুটা সেটা হবে লম্ব। আর যেটা লম্বর অপোজিট যে বাহুটা, মানে লম্বর বাদ বাকি যে মানে বাহুটা থেকে গেল, যেটা থিটার সাথে কোণ করে আছে, সেটা হচ্ছে ভূমি। তো এত অব্দি আশা করি সবারই কনসেপ্ট ক্লিয়ার হলো। এবারে এই কোণটাকে যদি এই অনুযায়ী দেখা হতো, মানে যদি এরকম হতো কোণটা, এটা যদি থিটা হতো, এটা যদি হতো, তাহলে থিটা এই কোণটার পার্সপেক্টিভ বলতে গেলে এইটা অতিভুজ হতো, সবচেয়ে বড় বাহুটা সবসময় অতিভুজ হবে। আর লম্ব এটা হবে, লম্বটা কিন্তু তখন এইটার যে বিপরীত বাহুটা সেটা লম্ব হবে। আর ভূমি হবে বাকি যে বাহুটা পড়ে থাকলো সেটা। তো এখানে মেনলি মাথায় রাখতে হবে যে অতিভুজ হচ্ছে সবচেয়ে বৃহত্তম বাহু, যেটা সেটা সবসময় ফিক্স থাকবে, সবসময় সেটা কনস্ট্যান্ট। কিন্তু যে লম্বটা হবে, লম্ব আর ভূমি সবসময় চেঞ্জ হবে। লম্বটা সবসময় থিটার যে বিপরীত বাহু, লিখে দিলাম, থিটার যে বিপরীত বাহু হবে সেটা হবে লম্ব। আর ভূমিটা বাদ বাকি যে বাহুটা হবে সেটা। তো এবারে এটা কেন আলোচনা করলাম বলে দিচ্ছি। কারণ হচ্ছে যে এটা যখন তোমরা থিটার যে সাইন থিটা কস থিটা যখন বুঝবে, তখন সেখানে বুঝতে পারবে যে সেটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পার্সপেক্টিভে বিভিন্ন ধরনের বাহুর অনুপাতগুলো বা বিভিন্ন ধরনের কোণগুলো দেখা হয়। সেক্ষেত্রে এটা আলোচনা করে তাহলে পরে বুঝতে পারবে এটার কারণটা। তো এগুলো মেন কিছু তোমার বেসিক কনসেপ্ট, এগুলো তোমরা আগে হয়তো ক্লিয়ার এসব কনসেপ্টগুলো জানো, তাও বলে দিলাম।
তারপরে তোমরা আরেকটা জানো, সেটা হচ্ছে রেডিয়ানের কনসেপ্ট। এটা তোমরা আগে একটা চ্যাপ্টার পেয়েছিলে, কোণ পরিমাপের ধারণা, সেটাতে শিখে এসেছিলে। তো তোমরা জানো অনেকে যে পাই রেডিয়ান যেটাকে বলে, পাই সি বলে, এটাকে পাই সি, সেটা হচ্ছে 180 ডিগ্রি এরকম বলা হয়। তো এই কনসেপ্টটাও মোটামুটি তোমাদের আইডিয়া হয়ে গেছে। তাহলে আর পাই/2 এটাকে বলে, এটাকে শুধুমাত্র এই সিটা না সাইন দিলেও হবে, পাই/2 = 90 ডিগ্রি বলে। তো এইগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিতে কাজে লাগে। ট্রিগোনোমেট্রি বেসিক্যালি এই পাই সাইনটাকে বেশি ইউজ করা হয়, মানে রেডিয়ানেই বেশি সবকিছু প্রকাশ করা হয়। তো এখানে মজার ব্যাপার হচ্ছে তখন দিয়ে শুরু হলো। তোমার একটা ব্যাপার কথা বলি, যে যখন মানে ইজিপ্টের টাইম ছিল, যখন বিশেষ করে এই যে ইজিপ্টে যেসব পিরামিডগুলো যখন তৈরি হয়েছিল, অনেক প্রাচীন যুগে তৈরি হয়েছিল, কিন্তু তখনও কিন্তু মানুষ ট্রিগোনোমেট্রির ব্যবহার জানতো। তখনও কিন্তু ত্রিকোণমিতি জানতো বলেই আজকে পিরামিডের মতো এত বড় একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। কত বেশি ক্যালকুলেশন করতে হয়েছে, আর সেসব সব ক্ষেত্রে কিন্তু পরিমাপের ক্ষেত্রে ত্রিকোণমিতির অনেক ব্যবহার করা হয়েছে পিরামিডের ক্ষেত্রে। তখন বুঝতেই পারছো যে সেই সময়ও ত্রিকোণমিতির কতটা ব্যবহার ছিল, আর আজকের দিনেও যে কোনো ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যবহার অনেক বেশি। তো যাই হোক, তো ত্রিকোণমিতি যেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা গেল, যে কোনো ক্ষেত্রে একটা ত্রিভুজ যদি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কোনো ত্রিভুজের একটা যদি কোণগুলো যদি সেম থাকে, তারা একটা কোণ, সেই কোণের সাপেক্ষে বাদবাকি বাহুগুলোর অনুপাত সবসময় সেম থাকে। যদি এই বাহুটাকে আরো বাড়িয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু এই বাহুটা, এটাকে যদি এ দিই, এটাকে যদি বি দিই, তারপরে এটাকে যদি সি দিই, এটাকে সি দিলে, এটাকে যদি ডি দিই, এরকম করে যদি আরো বাড়তে থাকে, আরো বাড়ার পরে এইটুকুনিটাকে এটাকে আরেকটা নাম দিলাম, এরপর এটাকে ই দিয়ে দিলাম, পুরো বাহুটাকে নাম, তারপরে এটাকে দিয়ে দিলাম এফ দিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে যে সবসময় এই দুটো বাহুর অনুপাত সবসময় সেম হচ্ছে, বা এই কোণগুলো সবসময়, তোমরা জানো যে সদৃশ কোণী বলে একটা চ্যাপ্টার আছে, তোমরা আগে শিখে এসছো, সেখানে দেখতে এসছো যে সবসময় কোণগুলো সবসময় সেম হয়ে গেলে বাহুগুলোর যে অনুপাতগুলো, সেগুলো আনুপাতিক মানটা সবসময় সমান হয়, মানে সবসময় ধ্রুবক থেকে যায়। তার মানে এটাকে যতই বাড়ানো হোক না কেন, এই কোণটা যদি সেম থাকে, তাহলে যতই ত্রিভুজটাকে বাড়িয়ে দেওয়া হোক না কেন, সেইগুলোর যে বাহুগুলোর অনুপাত, সেগুলো কিন্তু সবসময় সেম থাকবে। এবং এইখান দিয়ে ত্রিকোণমিতির বলতে গেলে মেন কনসেপ্ট শুরু হয়, মানে A/B, C/D, E/F, এরকম করে হতেই থাকবে। যতই বাড়ো না কেন, সবসময়, মানে যত বড়ই বাহু হোক না কেন, সবসময় কিন্তু এই জিনিসটা সবসময় সেম থাকবে, সবসময় এই জিনিসটা ধ্রুবক থাকবে, একটা কনস্ট্যান্ট যেটাকে বলা হয়। তো এইটা হচ্ছে মেইন ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো কি দেখা গেল, যে এরকম ভাবে যদি কোন একটা নির্দিষ্ট অনুপাত করে দেওয়া যায়, এবং অনুপাতে একটা মান দিয়ে দেওয়া যায় একটা নির্দিষ্ট কোণের জন্য, সেক্ষেত্রে পরিমাপ করতে আরো বেশি সুবিধা হবে। তো সেখান দিয়ে ত্রিকোণমিতিক যে ফাংশন গুলো আছে, সেগুলোর আবিষ্কার হলো। তো ত্রিকোণমিতিক ফাংশন গুলো দেখা যায় একেবারে। ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে প্রথম যেটা আছে, সেটা হচ্ছে সাইন থিটা। তো প্রথম যে সাইন থিটা যে কনসেপ্টটা, সেটা কিন্তু আর্যভট্ট দিয়েছিলেন, মানে আমাদের যে ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, তিনি দিয়েছিলেন। তো এটা খুবই গর্বের বিষয় আমাদের জন্য। তো যাই হোক, এই যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে লম্ব আর অতিভুজ, সেটা তোমায় আলোচনা করে দেবো একটু পরে। মানে এই যে ত্রিভুজটা, একটা পাশে ছবি এঁকে নিয়েছি, তো এই ত্রিভুজের লম্ব হচ্ছে বি, মানে থিটা কোণের সাপেক্ষে, এটা বললাম থিটার বিপরীত বাহু যেটা আছে, এখানে থিটা হচ্ছে এই কোণটা, সেটা তোমার মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সিটা হচ্ছে অতিভুজ। তাহলে একদম সিম্পল সোজা কথা বোঝা যাচ্ছে যে বি/সি, মানে বি আর সি এই দুটোর অনুপাত সবসময়, যেটা বললাম যে সবসময় ধ্রুবক থাকে। কোণ যদি নির্দিষ্ট থাকে, তাহলে সেক্ষেত্রে বি আর সি এর অনুপাত যেটা, সেটা ধ্রুবক থাকে। তো সাইন থিটা হচ্ছে লম্ব আর অতিভুজের যে অনুপাতটা। ঠিক একইভাবে যে কস থিটাটাকে লেখা যেতে পারে ভূমি বাই অতিভুজ, মানে ভূমি আর অতিভুজের যে অনুপাতটা সেটা। তো ভূমি হচ্ছে এখানে এ, আর এখানে হচ্ছে সি, তাহলে A/C যেটা হচ্ছে, সেটাই হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর তারপরে লাস্টে হচ্ছে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যানজেন্ট বলে দিচ্ছি। এটা হচ্ছে সাইন থিটা বলে, এটাকে সাইন ফুল ফর্ম হচ্ছে সাইন থিটা, সাইন অফ থিটা এরকম বলে। আর এটা হচ্ছে কোসাইন থিটা,
আর এটাকে হচ্ছে ট্যানজেন্ট থিটা বলে, এটাকে মানে ফুল ফর্ম যেটা বলে দিলাম, এটা হচ্ছে ট্যানজেন্ট থিটা। আর লম্ববায়ু ভূমি যেটা বললাম সেটা হচ্ছে লম্ববায়ু ভূমি হচ্ছে B/A এখানে। তো এখানে B/C এটা বললাম, এটা হচ্ছে লম্ববায়ু অতিভুজ, মানে লম্ব আর অতিভুজের যে অনুপাতটা সেটাকে সাইন থিটা বলা হয়। ভূমিবায়ু অতিভুজের যে অনুপাতটা সেটাকে কস থিটা বলা হয়। মানে এখানে ভূমি আর অতিভুজের যে অনুপাত সেটা হচ্ছে কস থিটা, আর ট্যান থিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে লম্ববায়ু ভূমি। তো এর চেয়ে বেশি জটিল কিছু না, একদমই সোজা কনসেপ্ট। আর সহজেই তোমরা বুঝতেই পারছো যে এখানে শুধুমাত্র সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা হচ্ছে যে কোণের যে অনুপাতটা, মানে কোণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে ত্রিভুজের যে বাহুগুলোর অনুপাত কিরকম হয় সেই বিষয়ে হচ্ছে এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তো এটা হচ্ছে একদম বেসিক তিনটে ফ্যাক্টর। ঠিক একইভাবে এর যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো সেগুলো হচ্ছে সাইন থিটার হচ্ছে কসেক থিটা। সাইন থিটাকে এরকম লেখা যেতে পারে 1/cosec থিটা। তারপরে হচ্ছে cos থিটা এটা আছে, cos থিটাকে লেখা যেতে পারে 1/sec থিটা। আর যেটা tan থিটা আছে, tan থিটাকে লেখা যায় 1/cot থিটা। তারপরে তোমরা বুঝতেই পারছো যে সাইন থিটার উল্টো যদি এটাকে লম্বর জায়গায় অতিভুজ করে দিই আর অতিভুজ জায়গায় লম্ব করে দিই তাহলে ব্যাপারটা উল্টে গিয়ে cosec থিটা হয়ে যাবে। তার মানে বুঝতে পারছি cosec থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ হবে, মানে সরি অতিভুজ বাই লম্ব হবে। এটাকে সরাসরি আমি লিখে দিচ্ছি, ডাইরেক্ট লিখে দিচ্ছি C/B হবে এখানে। আর যেটা sec থিটা হবে, sec থিটা হচ্ছে cos থিটার উল্টো। তার মানে sec থিটা যদি মানে cos থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে এটা উল্টো হবে, তাহলে উল্টে গিয়ে অতিভুজ বাই ভূমি হবে। তো সেক্ষেত্রে sec থিটার যে অনুপাত সেটা হচ্ছে C/A। আর যেটা cot থিটা মানে হচ্ছে B/A যদি হয় তাহলে এখানে A/B, মানে ভূমি বাই লম্ব। তো এগুলো সেরকম একটা বেশি জরুরি না, মেন একদম কনসেপ্ট হচ্ছে এই তিনটারই উল্টো করে দিলে cosec থিটা, sec থিটা, cot থিটা। তো এগুলোর নাম বলে দিই। cosec থিটা মানে হচ্ছে কোসেকেন্ড বলে এটাকে, কোসেকেন্ড অফ থিটা এরকম বলে। আর যেটা sec থিটাকে এরকম বলে সেকেন্ড অফ থিটা। আর যেটা cot থিটা সেটা কোটেনজেন্ট। তো আমার মনে হয় যে এগুলোর যে ইনভার্স যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো সেগুলোর নাম দেখে বেশি বোঝা যাবে, কারণ দেখো কোটেনজেন্ট আর ট্যানজেন্ট একটা মিল পাচ্ছ। তারপরে এখানে যেটা সেকেন্ড সেটার সাথে আবার এখানে সাইন থিটার কিছুটা মিল পাচ্ছ, আবার কোসেকেন্ডের সাথে একটা কোসাইনের একটা মিল পাচ্ছ। তো এভাবে তোমরা রিয়ারেঞ্জ করে মনে রাখবে। তবে আমার সবচেয়ে মনে রাখা সহজ পদ্ধতি হচ্ছে এখানে সাইন থিটা হলে এখানে কোসেক থিটা হবে, তাহলে কোসেকেন্ড হচ্ছে, এখানে কোসাইন হলে সেকেন্ড হচ্ছে, মানে যেটা কোসাইন হবে সেটার যে আগের যে সাইনটা সেটা এখানে সেকেন্ড হয়ে যাবে। তো এইভাবে মনে রাখতে পারো। তো এমন কিছু ব্যাপার না, এগুলো যদি তোমরা অঙ্ক করতে থাকো, অঙ্ক করতে করতে আস্তে তোমাদের মনে পড়ে যাবে। তো মেন হচ্ছে এই তিনটে খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা যেটা লাস্টে হয় সেটা হচ্ছে ট্যান থিটা, বললাম না সেটা হচ্ছে ট্যান থিটাকে এরকম লেখা যেতে পারে সাইন থিটা বাই কস থিটা। এটা কিরকম হয় বললাম না আমি, সেটা হচ্ছে যে প্রমাণ করা যায় এটাকে। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় আর যেটা cos থিটাটা উল্টে যাবে, 1/cos থিটা হয়ে গেলে অতিভুজ বাই ভূমি হবে, মানে যেটা নিচে আছে বলে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ লিখলাম না, এটা সরি অতিভুজ বাই ভূমি। এরকম যদি হয় তাহলে দেখতে পাবো অতিভুজ ক্যান্সেল হয়ে গিয়ে শুধুমাত্র লম্ব বাই ভূমি পড়ে থাকছে। তার মানে এটা হচ্ছে ট্যান থিটা। তো এটা মনে রাখবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ঠিক এইভাবে এখানে কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা বলা যায়, যেহেতু কট থিটাকে ট্যান থিটার উল্টো বলা হয়, মানে ইনভার্স যেটাকে বলা হয়। তো কিছু এবারে কিছু কথা বলে নিতে হবে আর কি। যেমনি ভাবে তোমরা এটা মনে হতে পারে যে সাইন থিটা মানে হচ্ছে সাইন ইন্টু থিটা, কিন্তু এরকম কিন্তু একদমই নয়, এটা ভুল ধারণা একদম। সাইন থিটা হচ্ছে থিটার সাপেক্ষে সাইনের যে অনুপাতটা, মানে থিটার সাপেক্ষে যে
লম্ব আর অতিভুজের যে অনুপাত সেটাই হচ্ছে সাইন থিটা, সেটাকে ওভাবে বলা হচ্ছে, মানে রিপ্রেজেন্ট করা হচ্ছে ওভাবে, কিন্তু সাইন থিটার অ্যাকচুয়াল মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো তারপরে এটাও মনে হতে পারে তোমাদের অনেকে যে সাইন এ প্লাস বি বা কস এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস সাইন বি, এরকম মনে হতে পারে, কিন্তু এটা এসবও ভুল ধারণা, এগুলো সবই ভুল ধারণা। তো এগুলো কিন্তু না, অ্যাকচুয়ালি এগুলো মাথায় রাখতে হবে অবশ্যই। অনেকে স্টুডেন্টরা এরকম ভুল করে বসে। তারপরে অনেকে আছে একটা থিওরি আছে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি কোনো কোন মানে কোন একটা এ হয়, তাহলে এইদিকে যদি এটা যদি এটা যদি আবার সাইন বিটা বা কিছু একটা হয়, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন বিটা হলে এখানে থিটা ইজ ইকুয়াল টু বিটা করে দিল। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে সাইন সাইন কিন্তু ক্যান্সেল হয়ে গিয়ে এটা হলো না, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন বিটা বলে সেখান থেকে সিদ্ধান্তে আসতে পারে যে এই দুটো কোণ সমান বলে তাদের যে কোণ অনুপাত সেটাও সমান হবে। তো এই দুটো কিন্তু ক্যান্সেল মোটেও কাটা দিলে হবে না, কারণ সেক্ষেত্রে তোমাকে যদি সেরকম টিচার তাহলে পুরোপুরি নাম্বারটা কেটে দেবে। এটা মাথায় রাখতে হবে। এইখান দিয়ে তোমায় বলতে হবে যে এখানে অর্থাৎ দিয়ে বলতে হবে, এখান দিয়ে বা হিসেবে বলা যাবে না, কারণ এটা একটা সিদ্ধান্ত যে তোমার কোনগুলো সমান দেখাচ্ছে। তো এটাও বলে দিলাম। এবারে যেটা করবো সেটা হচ্ছে তোমাদেরকে বিভিন্ন ধরনের কোণে, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ক্লাস 10 সিলেবাসে আছে। তো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ক্ষেত্রে কিছু আদর্শ কোণ আছে, সেসব কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি করে বার করতে হয় সেটা তোমাদের প্রমাণ সহ বুঝিয়ে দেবো। এবং তোমরা দেখতে পাবে যে একটা বইতে চার্ট আছে, সেই চার্টটাও মনে রাখতে পারো। তবে এটা বুঝে নেওয়া বেশি দরকার তোমাদের, তাই না আমি বুঝিয়ে দিচ্ছি। তো সবচেয়ে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে 0 ডিগ্রি, একদম 0 ডিগ্রি থেকে শুরু করবো। তো 0 ডিগ্রির যেটা কনসেপ্ট, 0 ডিগ্রি মানে হচ্ছে একদমই যেটা নেই, 0 ডিগ্রি হচ্ছে একটা সরল রেখা এরকম। তো 0 ডিগ্রি বা এটাকে 0 বলা যেতে পারে, 0 রেডিয়ান বলা যেতে পারে, তো যে কোনো কিছু বলতে পারো তোমরা। তো 0 ডিগ্রির ক্ষেত্রে কনসেপ্টটা কিরকম, প্রথমে সাইন 0 ডিগ্রির কথা বলি। সাইন 0 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি কোন কি বলা যেতে পারে, সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে যে যদি সাধারণত দেখেছি যে এরকম যদি একটা ত্রিভুজ হয়, সমকোণ ত্রিভুজ হয়, তাহলে সেক্ষেত্রে এটা যদি থিটা 0 ডিগ্রি এটা যদি থিটা হয়, সেক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, মানে এই কোণ এইটা আর এই বাহুটা যে অনুপাতটা, তাহলে এইটা যদি এরকম হয়ে যায়, এটা যদি এরকম হয়ে যায়, তাহলে দেখা যাবে যে এখানে যে ওপরে যে লম্ব মানে যেটা অতিভুজটা সেটা ভূমির উপরে সমাপতিত হয়েছে। মানে অতিভুজ ইজ ইকুয়াল টু যদি ভূমি হয়ে যায়, সেক্ষেত্রে এখানে লম্বর কোনো অস্তিত্ব থাকবে না, তাহলে লম্ব ইজ ইকুয়াল টু 0। তাহলে লম্ব ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাই নিশ্চয়ই 0 বাই যেটাই থাকুক না কেন, অতিভুজ যেটাই থাকুক না সেটা 0ই হবে। তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে সাইন 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। ঠিক যদি cos 0 ডিগ্রির কথা বলি, cos 0 ডিগ্রির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অতিভুজ আর ভূমি সমাপতিত হয়ে যাচ্ছে, তার মানে অতিভুজ ইজ ইকুয়াল টু ভূমি হয়ে যাচ্ছে এখানে। যদি এখানে বলি তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু ভূমি, কারণ এখানে দেখতে পাচ্ছি সমাপতিত হয়ে যাচ্ছে, অতিভুজের উপরেই এটা পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে অতিভুজ ইজ ইকুয়াল টু ভূমি হয়ে যাচ্ছে। তাহলে অতিভুজ বাই ভূমি ক্যান্সেল হয়ে গিয়ে 1 হয়ে যাবে এটা। তারপরে ট্যান যদি বলি, ট্যান থিটা যদি বলি, ট্যান 0 ডিগ্রি যদি বলি, তাহলে ট্যান 0 ডিগ্রি হচ্ছে সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। তাহলে এখানে যদি সাইন 0 ডিগ্রি 0 হয়, তাহলে 0 বাই 1 ইজ ইকুয়াল টু 0ই হচ্ছে। তো এটা এমনিও বলা যেতে পারে, নর্মাল যদি বলা যায় তাহলে লম্ব বাই অতিভুজ, এখানে যদি 0 হয়, এটা যদি 0 হয়ে যায়, এটা যদি যেটা লম্ব বাই ভূমি, এটা ভূমিটাও তো 1, তাহলে সেক্ষেত্রে এটা 0 হয়ে যাচ্ছে। তো এটা বললাম 0 ডিগ্রির ক্ষেত্রে। তারপরে একইভাবে যদি 90 ডিগ্রির কথা বলি, 90 ডিগ্রিটা প্রথমে দেখে দিলাম, 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই টু রেডিয়ান, যেটাকে তোমরা মানে পড়ে এসেছো অলরেডি। কি করে হলো সেটা তোমরা আগে জেনে এসেছো, তাহলে আমি বললাম না। তো সাইন 90 ডিগ্রি বা সাইন পাই/2 যেটাই বলো না কেন, সাইন 90 ডিগ্রি অ্যাকচুয়ালি কি সেটা আমি বোঝার চেষ্টা করবো। তো সাইন 90 ডিগ্রি হচ্ছে এরকম যে ধরো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা হচ্ছে এরকম ধরনের, তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি, তাহলে এইটা আর এটা সাইন থিটা হচ্ছে এটা, তাহলে এই দুটো যে সরি এটা না, সরি এইটা আর এইটা যদি হয় লম্ব বাই অতিভুজ, সেক্ষেত্রে এটাকে যদি এরকম করে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে এখানের ক্ষেত্রে কোনো কিছু অস্তিত্ব থাকবে না, মানে এখানে যে লম্বটা আর অতিভুজটা সেটা সমাপতিত হয়ে যাচ্ছে, মানে এক্ষেত্রে লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ হয়ে যাচ্ছে। তাহলে লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ হয়, তাহলে লম্ব আর অতিভুজ
এর মান একই, তাহলে লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। আর cos যেটা 0 ডিগ্রি হয়ে যাবে, cos 90 ডিগ্রি এটা হবে। cos 90 ডিগ্রি সেক্ষেত্রে দেখে নাও এক্ষেত্রে যেটা ভূমি আছে, ভূমিটা কিন্তু এখানে নেই, ভূমিটা সেক্ষেত্রে এখানে কোনো অস্তিত্ব নেই, কারণ এটা একটা লম্ব সরলরেখা হয়ে যাচ্ছে, এরকম একটা সরলরেখা হয়ে গেছে, সেক্ষেত্রে এটা 0 হয়ে যাচ্ছে, মানে যেটা ভূমি আছে ভূমি সেক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে। এখানে যদি এটা 90 ডিগ্রি হয়ে যায় আর এটা 0 ক্ষেত্রে বললাম, তাহলে ভূমিটা যদি 0 হয়ে যায় তাহলে যেটাই থাকবে না কেন সেক্ষেত্রে সেটা 0 হয়ে যাবে। এক্ষেত্রে যদি tan 90 ডিগ্রি ভ্যালু দেখি, তাহলে tan 90 ডিগ্রি ইকুয়াল টু sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। তো এখানে দেখা একটা প্রবলেম হচ্ছে 1/0 হয়ে যাচ্ছে। তো 1/0 কখনোই বাস্তবে অস্তিত্ব নেই, কারণ কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করা যায় না, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি। তো তার মানে এটা অসঙ্গত। তবে এটার কখনো ডেরিভেটিভসে তোমরা যদি পরে ক্লাস 11 শেখো ডেরিভেটিভস বা লিমিটের ক্ষেত্রে, তখন সেটাকে ইনফিনিটি আকারেও প্রকাশ করা যেতে পারে, এই সাইনটাও প্রকাশ করা যায় tan 90 ডিগ্রির ক্ষেত্রে। তবে এটা নাকি অসঙ্গত, সাধারণত এটাকে ইনফিনিটি সাইন দিয়ে প্রকাশ করা হয়। তারপরে যদি এটাকে 30 ডিগ্রি বলা হয়, 30 ডিগ্রির ক্ষেত্রে কিরকম মান হবে দেখে দিচ্ছি। 30 ডিগ্রি হচ্ছে π/6। 30 ডিগ্রি মানে হচ্ছে যদি প্রথমে 60 ডিগ্রি দেখাচ্ছি তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। π/3 এটা তোমরা জানো যে কি করে আসলো π/3। তো 60 ডিগ্রি মানে হচ্ছে এরকম একটা সমবাহু ত্রিভুজ হয়। সমবাহু ত্রিভুজটাকে যদি অর্ধেক করে দেওয়া হয়, মানে মধ্যমা বরাবর যদি অর্ধেক করে দেওয়া হয়, মানে যেটা মধ্যবিন্দু, তাহলে এটা লম্ব হয়ে যাবে, কারণ আমরা জানি যে সমবাহু ত্রিভুজের যে মধ্যবিন্দু থেকে যে মধ্যমাটা সেটাই হচ্ছে তার লম্ব হবে। সেক্ষেত্রে এটা 90 ডিগ্রি হয়ে যায়, দুটো সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। আর আমরা জানি সমকোণী যে কোনো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা করে 60 ডিগ্রি হবে, তাহলে এটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটাও 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর এই দুটো কোণই 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটাকে যদি আমি পাশে নিয়ে লিখি এভাবে, তাহলে দেখা যাচ্ছে যে এরকম ধরনের একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। এটা 60 ডিগ্রি হচ্ছে, এটা 30 ডিগ্রি হচ্ছে, আর এটা 90 ডিগ্রি হচ্ছে। তো সেক্ষেত্রে এবারে sin 60 ডিগ্রির মান বার করার চেষ্টা করবো, কিরকম অ্যাকচুয়ালি দেখবো। তো sin 60 ডিগ্রি হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এই ক্ষেত্রে লম্ব এটা হচ্ছে, লম্বটা একটা ভালোভাবে ভাবার চেষ্টা করো। এইটা যদি ধরা যাক এটা এই পুরোটা হচ্ছে x, এই পুরোটা যদি x হয় তাহলে এইটুকু এটা x/2 হবে, আর এটাও x হবে। তাহলে এইটা কত হতে পারে যদি এরকম যদি হিসাব করি যে √x² - x/2 এর হোল স্কয়ার, তাহলে এইটা সমানিত এই লম্বটা, তাহলে এটাকে এরকম বলা যেতে পারে যে x² - x²/4। তার মানে এখান দিয়ে বলা যাচ্ছে যে এটা হচ্ছে 3x/4 মানে √3/2x। তার মানে যেটা লম্ব হবে এটা হচ্ছে √3/2x হচ্ছে, √3/2 × x হচ্ছে। তাহলে লম্বটা √3/2x বসে দিচ্ছে, আর নিচে যে অতিভুজের জায়গাটা তোমরা দেখতে পাবে এখানে x হয়ে যাচ্ছে, তাহলে ক্যান্সেল হয়ে গিয়ে শুধুমাত্র √3/2 পড়ে থাকছে। এটা হচ্ছে sin 60 ডিগ্রি √3/2। এখান দিয়ে একইভাবে cos 60 ডিগ্রি এবার সোজা তোমরা নিজেই বার করতে পারবে। cos 60 ডিগ্রি মান কিরকম হচ্ছে, cos 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমির অতিভুজ, ভূমিটা হচ্ছে x/2 আর এখানে হচ্ছে x, তাহলে x/2/x, তাহলে x ক্যান্সেল হয়ে গিয়ে শুধুমাত্র হাফ পড়ে থাকবে, এটার মানে এটা সেটাই। তো আশা করি এটা বোঝাতে পারলাম। দেখুন উপর এখানে যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা আগে দেখে আসলাম যে কোন একটা সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়, এদিকেও 60 ডিগ্রি, এদিকেও 60 ডিগ্রি, আর এদিকেও 60 ডিগ্রি। তো আগের ক্ষেত্রে 60 ক্ষেত্রে বার করে আসলাম যে এই যে এটা এরকম হয়, আর এটা যদি 1 ইউনিট হয়, যে ধরে নিচ্ছি এটা x/2 ইউনিট, তাহলে এটা যদি x হয় সেক্ষেত্রে এই যে এটা হবে, এটা হচ্ছে √3/2x হচ্ছে এই ইউনিটটা, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে, আর এটা 90 ডিগ্রি হচ্ছে। তো এটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায়, যদি এইভাবে লেখা যায়, খুব ইন্টারেস্টিং, দেখো খুব মজাদার।
এটাকে যদি ঘুরিয়ে এভাবে লেখা যায়, এটাকে যদি 30 ডিগ্রি লেখা যায়, এটাকে 60 ডিগ্রি লেখা যায়, তাই দেখো এটাই কিন্তু আসছে, মানে এই জিনিসটাকে জাস্ট ঘুরিয়ে দেওয়া হলো। তো সেক্ষেত্রে সবকিছু একই থাকবে। এখানে 30 ডিগ্রি হলে এটা এক্স থাকবে, এটা x/2, আর এটা √3/2। তা সেক্ষেত্রে এই কোণটা হিসাবে তোমরা হিসাব করতে পারে। তা এক্ষেত্রে দেখো, লক্ষ্য করে দেখো জিনিসটা যে এই কোণের সাপেক্ষে এটা লম্ব হচ্ছে। সেক্ষেত্রে যখন 60 ডিগ্রি ছিল, 60 ডিগ্রির ক্ষেত্রে এর যে বিপরীত বাহুটা এইটা লম্ব ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু x/2 যে বাহুটা সেটা কিন্তু লম্ব থাকছে, এটা মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে যদি sin 30 ডিগ্রি বার করা যায়, sin 30 ডিগ্রি কত হচ্ছে, এখানে লম্বর মান হচ্ছে x/2, আর লম্বের অতিভুজ যেটা আছে অতিভুজ হচ্ছে x, তাহলে x/2/x কেটে গিয়ে 1/2 করে থাকছে, হাফ করে থাকছে, এটা হচ্ছে sin 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত হচ্ছে, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে √3/2x, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে x, শুধু x পড়ে থাকছে, তাহলে cos 30 ডিগ্রি শুধুমাত্র √3/2 পড়ে থাকছে। তো বুঝতেই পারছো, যেটা বললাম না সেটা হচ্ছে tan এর মানটা বললাম না। tan এর ক্ষেত্রে তোমরা হিসাব করতে পারো, tan 60 ডিগ্রি যেটা বলো সেটা হচ্ছে sin 60 ডিগ্রি/cos 60 ডিগ্রি। এটাকে তোমরা এমনি হিসাব করতে পারবে। tan এর ক্ষেত্রে যদি 60 ডিগ্রি মান দেখো, তাহলে √3/2x/x/2, মানে √3/2x/x/2 যদি হয়, সেক্ষেত্রে x ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে √3/2 ইন্টু এটা 1/2টা 2 হয়ে গিয়ে শুধুমাত্র √3 পড়ে যাচ্ছে। তো tan 60 ডিগ্রি মান হচ্ছে শুধু √3। ঠিক আছে, এভাবে tan 30 ডিগ্রি মান বার করা যায়। tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি, যেটা তোমরা আগে শিখেছিলে ফর্মুলা। এই ফর্মুলাটা সেরকমটা বেশি মনে রাখা দরকার, তোমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। sin 30 ডিগ্রি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে লম্ব হচ্ছে এইটা আর ভূমি হচ্ছে এইটা, লম্ব বাই ভূমি এটা হচ্ছে, সেটা হচ্ছে tan 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি x/2টা উপরে হচ্ছে, x/2টা লম্ব হয়ে যাচ্ছে, আর নিচে √3/2 ইন্টু x যেটা পড়ে থাকছে। সেক্ষেত্রে এখানে দেখো x ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1/√3 পড়ে থাকছে। এটা হচ্ছে tan 60 ডিগ্রি √3। তো এগুলো মোটামুটি বলে দিলাম। এর উল্টো যেগুলো হয় বইতে দেখবে যে এরপরেও আছে, সাইনের উল্টো হচ্ছে সেক থিটা, সরি সাইনের উল্টো হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটার যদি সাইন থিটা জায়গায় কোসেক থিটা বসিয়ে দিলেই তোমরা পেয়ে যাবে এটার মান। তার মানে যদি sin 30 ডিগ্রি যদি হাফ হয়, তাহলে cosec 30 ডিগ্রি তার মানে নিশ্চয়ই 2 হবে। বুঝতে পারছো, এরকম আমি প্রত্যেকটা জিনিস তোমার বলে দিলাম মোটামুটি। ঠিক আছে, এইভাবে দেখো, এটা যদি cosec 30 ডিগ্রি 2 হয়, ঠিক আছে, sec 30 ডিগ্রি হবে 2/√3 হবে। tan 60 ডিগ্রি √3 হচ্ছে, sin cos 60 ডিগ্রি যদি হাফ হয়, সেক্ষেত্রে sec 60 ডিগ্রি যেটা হবে সেটা হচ্ছে 2 হবে। তো এইভাবে তোমরা সবকিছু ক্যালকুলেশন করে দেবে। মেন হচ্ছে sin 30 ডিগ্রি cos 30 ডিগ্রি tan 30 ডিগ্রি, আর sin 60 ডিগ্রি cos 60 ডিগ্রি tan 60 ডিগ্রি, আর ওখানে sin tan আর cos এর 0 ডিগ্রি 90 ডিগ্রি যে ভ্যালুগুলো সেগুলো সব মনে রাখলেই হয়ে যাবে। বাদ বাকি যে ইনভার্স যেসব ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো আছে, মানে cosec sec আর cot থিটা, এই তিনটে আপনি ওইগুলোর উল্টো করে দিলেই হয়ে যাবে, অসুবিধা নেই। যেমনিভাবে তোমরা জানো যে tan 0 ডিগ্রি যদি tan 0 ডিগ্রি যে মানটা মানে এরকম যদি হয়, সেক্ষেত্রে লম্ব হচ্ছে 0 আর ভূমি হচ্ছে যে কোনো হতে পারে। তো সেক্ষেত্রে tan 0 ডিগ্রি 0 হলে cot 0 ডিগ্রি কিন্তু সেক্ষেত্রে অসঙ্গত হয়ে যাচ্ছে, মানে ইনফিনিট যেটা বলে। তো এটা এই সাইনটা তোমাদের কাজে লাগবে না, পরে কাজে লাগবে, এই সাইনটা দিয়ে রাখলাম, কিন্তু তোমরা কিন্তু অসঙ্গত বলেই লিখবে এখানে, কারণ cot 0 ডিগ্রি মান বাস্তবে পাওয়া যায় না। যাই হোক, এগুলো মোটামুটি আলোচনা করে দিলাম। তো আজকের ভিডিওটা এত অবধি। তো এই ভিডিও তোমরা শিখলে যে ট্রিগোনোমেট্রির বেসিক কিছু কনসেপ্ট শিখলে, এবং ট্রিগোনোমেট্রির যে বিশেষ কোণগুলো, মানে 0 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই চারটে কোণের যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো sin থিটা cos থিটা tan থিটা, তারপরে তার যে ইনভার্স যেগুলো আছে সেগুলো সম্বন্ধে একটা বেসিক আইডিয়া জানলে। তো এরপরে যে ভিডিওটা দেবো, এটা এত অবধি ভিডিওটা। নেক্সট পার্টে তোমরা জানতে পারবে sin থিটা আর cos থিটার
আর ট্যান থিটা যে বিভিন্ন ধরনের ফর্মুলা জানতে পারবে, বিভিন্ন ধরনের যে অবেদগুলো মানে আইডেন্টিটি যেগুলো আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তারপরে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু যে সেক স্কোয়ার থিটা হচ্ছে, বিভিন্ন ধরনের আরও অনেক কিছু জানতে পারবে। তো যাই হোক, ভিডিওটা এত অবধি, কেমন লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে বলো, আর এরকম ধরনের ভিডিও চাও কিনা সেটাও কমেন্ট করে বলতে পারো। তো আবার অন্য একটা ভিডিও দেখা হবে, ততক্ষণ বাই, সবাই ভালো থাকো, টেক কেয়ার।